আজ গ্রামের এক অদ্ভুত সমস্যার সমাধান করবেন প্রতাপ বাবু। সে তো নয় বুঝলাম, কিন্তু আসল অপরাধীটা চিনবে কে? পাড়ার হরিঘোষের বউ না 7 গ্রামের মদন চাষির বউ? দূর, আমি কি করে বলবো? রাতের অন্ধকারে কে একজন 7 দিনের বাচ্চাকে কালী মন্দিরের পেছনে রেখে যায়। সকালবেলা ওই প্রতাপ বাবুর লোকেরা প্রতাপ বাবুর কথাতেই এই গ্রামে, পাশের গ্রামে, তারও পাশের গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে যখন জানতে পারলো না যে বাচ্চাটা কার, তখন প্রতাপবাবু বললেন ওই আসল বাচ্চাটির মা যদি এসে বলেন তাকে তাহলে 50,000 টাকা দিয়ে দেবেন। এই অজয়নগর গ্রামকে এতদিন জাগিয়ে এসেছে ওই চৌধুরী পরিবার। ওই চৌধুরী পরিবারের বর্তমান কর্তা প্রতাপ বাবুর মতন মহান ব্যক্তি, সজ্জন ব্যক্তি কমই আছে বলতে হবে। গ্রামে থানা আছে কিন্তু কাজে লাগে না। যদিও এখানে কোনো ক্রাইম হয়ই না, তা সত্ত্বেও যদি কোনো অপরাধ হয় তার বিচার করেন স্বয়ং প্রতাপ বাবু। হ্যাঁ বলুন। এই উনি এসে গেছেন, এবার আপনাদের কথা বলুন। ওভাবে কথা বললে কি করে হবে? এই আপনি 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 বলুন তো। আরে এ তো মহা সমস্যা, কি করবেন বড় বাবু? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা দুজনেই বলছো যে বাচ্চাটা তোমাদের, কিন্তু একটা বাচ্চার তো দুটো মা হতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চার সঙ্গে যে 50,000 টাকা আমি দেবো বলেছিলাম সেটা আমি তোমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেবো। তুমি 25,000 টাকা, তুমি 25,000 টাকা। টাকাটা যেরকম সমান ভাগে ভাগ করে দিলাম, বাচ্চাটাকেও সমান ভাগে ভাগ করে দিই। মঙ্গল, বলুন কর্তা। তুমি বাচ্চাটাকে নিয়ে করাত কলে যাবে, 2 ভাগে কাটবে। মাথার দিক থেকে পায়ের দিকটা ওকে দেবে, বুঝেছো? কি বলছেন প্রতাপ বাবু? সদ্যজাত শিশুটিকে মেরে ফেলবে? হ্যাঁ মেরে ফেলবো। যাও 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 দেখি বাচ্চাটাকে। না না বাবু, ওকে মারবেন না। ও যে এক হতভাগ্য নারীর নারীকাটা সন্তান। আপনি ওকে ছেড়ে দিন, আমার 1 টাকাও চাই না। আপনি ওকে ছেড়ে দিন। শঙ্কর বাবু, এবার আপনি বুঝতে পারলেন তো বাচ্চাটাকে কেন আমি কাটতে বলেছি? বাচ্চার আসল মাই মেয়েটি, তাই ও টাকা চায় না, বাচ্চাটাকে বাঁচাতে চায়। কিন্তু এ তো কুমারী। হ্যাঁ কুমারী বলেই সমাজের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য বাচ্চাটাকে মন্দিরে ফেলে গেছে। তোমার নাম কি? পদ্ম। বলো এই বাচ্চাটার বাবাকে। না না তোমার কোনো ভয় নেই, বলো। আমি। তুমি শশী মাস্টারের ছেলে না? হ্যাঁ, আমি পদ্মকে ভালোবাসি। ও কামারের মেয়ে বলে বাবা এই বিয়েতে রাজি হয়নি। শশীবাবু বলুন প্রতাপ, আপনি না শিক্ষক? জাতপাতের দোহাই দিয়ে মেয়েটার এত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন কেন? আমি বুঝতে পারিনি প্রতাপ বাবু, আমার ছেলে এত অধঃপতনে গেছে। আমিও বুঝতে পারিনি। আপনি শিক্ষক হয়ে জাতপাতের দোহাই দিয়ে এত নিচে নামলেন কি করে? আপনি আমাকে ক্ষমা করে দিন প্রতাপ বাবু। বিজয়, পদ্মকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে সসম্মানে বাড়ি নিয়ে যায়। আরে থাক থাক, দেখি দেখি দেখি। ওরে কি মিষ্টি, কি মিষ্টি। দেখি বিজয়, আমি জানি বাচ্চাটাকে মানুষ করার অর্থ তোমার বাবার কাছে আছে, তা সত্ত্বেও আমি তোমাকে 50,000 টাকা দেবো। ভারতে বাচ্চাটাকে ভালো পুলিশ অফিসার, কেমন? নমস্কার। চম্পা, কিছু বলবেন বৌদিমণি? হ্যাঁ বলবো। রাজার বাথরুমে শুকনো তলে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা সাবানটা যে ফুরিয়ে গেছে খেয়াল আছে? না তো। নেই তো? না। ভাড়ার থেকে নতুন সাবান বার করে দাও। হ্যাঁ দিচ্ছি। সত্যি কেউ কিচ্ছু খেয়াল রাখে না আমার ছেলেটা।
বেচারা কাঁচা ঘুম থেকে উঠে পড়বে এক্ষুনি। রাজা, যেটা দেখবো না সেটাতেই গন্ডগোল, সত্যি গাড়ি বাবা। তুলে দিতে বল। ও তুমি এসে গেছো? হ্যাঁ। ভালোই হয়েছে, হাত মুখ ধুয়ে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। তোমার গুণধর ছেলের ঘুম ভেঙেছে? এই তো উঠলো বলে। কোথায় সকাল সকাল বেরোবে আজ? 12:05। এটা তোমার ছেলের কাছে সকাল সকাল হলো? আহা, এই বয়সে ঘুমোবে না তো কবে ঘুমোবে? মাত্র তো 12টা বাজে। তুমিও না? হ্যাঁ, সেটা শুধু ঘড়িতে নয়, তোমার আদর পেয়ে তোমার ছেলেরও যে 12টা বেজেছে সেটা আমি হলপ করে বলতে পারি। আচ্ছা তুমি কি গো, আমি রাজার মা, আমি ওকে আদর করবো না তো কে করবে বলো তো? সকাল সকাল অলক্ষণে কথা যত। তুমি এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে। বাদল দা, বাদল দা, আজ্ঞা বৌদিমণি, রাজার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, গরম জল চালিয়েছো? রেডি। পশুদা, হ্যাঁ, গিন্নিমা বললেন তাড়াতাড়ি গাড়িটা পরিষ্কার করে রেডি করতে। আরে খিদেতে পেট চুইচুই করছে, তোমার গুণধর ছেলেকে ডাকো। আসছে বাবা, আসছে। সবসময় রাজার সঙ্গে এমন কেন করো বলো তো? আমার সোনার টুকরো ছেলে রাজা। ওই তো। আরে মা, গুড মর্নিং। গুড মর্নিং বাবা। গুড আফটারনুন। গুড আফটারনুন। ও হ্যাঁ, আরে হালুয়া। আরে দেখছি যা যা ভালোবাসি সবই বানিয়েছে। হ্যাঁ, রোজই তো একটা বানায়। দি। রোজই তো তোমার মা তোমার জন্য তাই বানায়। হ্যাঁ, নেহাত তুই সাপ ব্যাঙ এটাও খাস তো না। কথা, হ্যাঁ। নইলে হয়তো আমাকে বাধ্য হয়ে সাপ ব্যাঙই খেতে হতো। না, এবার দয়া করে খাও। আমাকে কিছু, মানে যদি দিচ্ছি তো। দুটো। ছাড়, 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 ছাড়। চল খা, চল খা। যা বাবা, কাশি পেলো আমার আর জল খাওয়াচ্ছে ছেলেকে। না না, তোমার তো কাশি যাওয়ার হয়ে গেল, যাতে ওর কাশি না হয় সেজন্য আগে ভাগে খাইয়ে রাখলাম না। সমস্যা? সমস্যা? হ্যাঁ, আমার বাথরুম পেলে আবার ছেলেকে টানতে টানতে বাথরুমে নিয়ে যাও না, ওই আগে ভাগে সেরে রাখার জন্য। আরে কিছু না খেয়ে। মা, বাবা টাকা? বাবা আমি তাহলে যাই। আয় তাড়াতাড়ি ফিরিস। বাবা আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, আরে বললাম তো, আয়, তাড়াতাড়ি ফিরিস। না মানে আমি তাহলে যাই। হ্যাঁ তুমি এসো, তাড়াতাড়ি ফিরো, যাও। আচ্ছা যাবে তো বটে, কিন্তু কিছু টাকা দাও, বেচারা হাত একদম খালি যে। ওর হাত ভর্তি করতে তো আমি নিজের পকেট খালি করতে পারি না। মা, কি আবল তাবল বলছো? দাও বলছি। অসম্ভব, ওর বাজে খরচের জন্য একটা টাকাও দেবো না। আচ্ছা, আমার রাজা মুখ বাজার দায়িত্ব আমার মোটেই ভালো লাগবে না। দাও, দাও বলছি। দেখি 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 না, দেখি না। জানি তো আছে। এই নে। আরে এতে 5,000 টাকা আছে। মাত্র 5? এতে আমি জানি না। এবার আমি যাই বাবা। সাবধানে যাস বাবা, বেশি দেরি করিস না রে। বাবা সুহাসিনী, দুর্গাকে ডেকে ছেলের মঙ্গল কামনা যতটা করলে, নিজের অজান্তে ওকে আশকারা দিয়ে ওর অমঙ্গলই তুমি বেশি করছো। এখন থেকে সাবধান হও, নইলে পরে কিন্তু পস্তাতে হবে। কি এমন চাইলো? জগন্নাথ, ও ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা সব? বলো দাদা, কলকাতা থেকে এক্ষুনি এলে? ইয়ে পুজোর সব কেনাকাটা করে ফেললাম। তাই নাকি? এই দেখ জগন্নাথ, এই দেখ, এই পাঞ্জাবিটা তোর। আচ্ছা বাবা, সিল্কের পাঞ্জাবি? এই সিল্কের পাঞ্জাবি পরে ক্ষেত মজুরের কাজ করবো কি করে? ওরে আমি বেঁচে থাকতে তোকে দিয়ে ক্ষেত মজুরের কাজ করাবে কোন শয়তান? আমাদের মনীষ রয়েছে কি করতে? হ্যাঁ, মনীষ কি করতে রয়েছে? হ্যাঁ, ছোট বউ, এই না তোমাদের দুই বউয়ের জন্য দুটো শাড়ি। না দেখো, এই বয়সে এই রঙিন শাড়ি কি আমাকে মানাবে? তোমার মতো মহারানীকে যদি এই শাড়ি না মানায় ছোট বউ,
তো আর কাকে মানাবে? তা তোমার জাটি কোথায়? তিনি আমার অর্ধাঙ্গিনী ভেতরে আছে, দাঁড়ান দাদা, আমি ডাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মারাত্মক ভুল হয়ে গিয়েছে। না তুই ছোট বউয়ের কাছ থেকে কাপড় দুখানা নিয়ে দেখ তো কোনটায় কত দামে লেবেল মারা আছে। এটাতে আছে 550। সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই খোল ওটা। এই দেখো, ওই 550 টাকা দামের যে লেবেলটা আছে না, ওটা ওই মনোর জন্য যে শাড়িটা এনেছি ওটাতে লাগিয়ে দে। আর ওই মনোর লেবেলে দেখবি 375 টাকা লেখা আছে, ওটা ছোট বউয়ের শাড়িতে লাগিয়ে দে। কেন দাদা? বুদ্ধুরাম, একদিন ধরে তোদের বৌদিকে দেখছিস আর এই কথাটা বুঝলি না? কিন্তু দাদা, এ তো ঠকানো। ছোট বউ, যে মেয়ে মানুষ অন্যকে ঠকায়, অজান্তে কেউ যদি তাকে ঠকায় তাহলে সেও আনন্দ পায়। তুমি তো জানো যে তোমার যা দামি জিনিসের গোলাম। জগন্নাথ, তুই ওটা আমায় দে, আমি বরঞ্চ পাল্টাপাল্টি করে তোর বৌদির হাতে দিয়ে আসি, কেমন? আমার মনো কোথায় গেলে গো? মনো, ঢং দেখো, হেরে গলা এত শোরগোল করার কি হয়েছে? মনোরমা বলে রাখতে পারো তো। আচ্ছা, এবার থেকে তাই ডাকবো। মনোরমা, এই দেখো দেখো, তোমার আর ছোট বউয়ের জন্য এই শাড়ি দুটো এনেছি। না ধর, এই দেখো দেখো, এই শাড়িটা আমাদের নিবুর জন্য, নিবেদিতার জন্য। ওকে পাঠিয়ে দিও, অষ্টমীতে পরবে, কেমন? কি হলো গো? আমার জন্য সুতির শাড়ি, আর ওরটা তো দেখছি সিল্কের। আমি সুতির শাড়ি পরি না, তা তুমি জানো না? বাবা, একে কে বোঝাবে? ওরে বাপু, ঢাকাই শাড়ির দাম ওই সিল্কের শাড়ির দামের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, ওই দেখো না, তোমারটায় 550 আর ওই ছোট বউয়েরটায় 375 মাত্র। তবে দিদি, ওই শাড়িটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তুমি নাও না। না 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 না, যাকে যেটা দেওয়া হয়েছে সে সেটা পড়বে। আর তাছাড়া সংসারের ছোটর দাবি সবার আগে। হ্যাঁ, তাছাড়া ছোট বউ, জগন্নাথ তো শুধু আমার ছোট ভাই নয়, আমার বন্ধুও বটে। শুধু শুধু ঠাকুরের দয়ায় আমার যদি একটা ছেলে থাকতো। রাম তো তোমারও ছেলে দাদা। নিশ্চয়ই। কিন্তু দাদা, রাম তো আপনার সঙ্গে ফিরলো না। এই দেখো, এসব শাড়ি জামার মধ্যে না আসল কথাই বলতে ভুলে গেছি। ছোট বউ, রাম চাষের জমির জন্য কালকে সার নিয়ে ফিরবে। দাঁড়া দাঁড়া, এ দেখো, রামের জন্য বেশ এই সিল্কের দামি ধুতি পাঞ্জাবি এনেছি। আর তোমার ছোট ছেলে লক্ষণের জন্য জামা প্যান্ট এনেছি। না ধরো ধরো, এই ব্যাগে আছে, ধরো। বাবা, সিল্কের ধুতি পাঞ্জাবি এনেছো ওই গুন্ডা মস্তানটার জন্য? আদর দিয়ে দিয়ে একেবারে মাথাটা খারাপ করে দিচ্ছ কেন? সিল্কের ধুতি পাঞ্জাবি পরিয়ে ওকে রাজা বানাতে চাও নাকি? মনোরমা, মাঝে মাঝে একটু ভালো কথাও তো বলতে পারো। রাম আমাদের বংশের প্রথম সন্তান, ও যদি সেজেগুজে না থাকে তো আর কে থাকবে? যেমন জ্যাঠা তেমনি তার ভাইপো, দুজনে মিলে যাত্রা কোম্পানিতে নাম লেখালে খুব ভালো হতো। আচ্ছা দিদি, আপনি লক্ষণকে এত ভালোবাসেন, অথচ রামকে একটুও ভালোবাসেন না। আরে চুপ কর তো, কোথায় লক্ষণ আর কোথায় রাম? লক্ষণকে আমি লেখাপড়া শেখাচ্ছি, ও কলেজে পড়ছে, এরপর রোজগার করে আমাকে দেখবে। হ্যাঁ, লক্ষণ তোর ছেলে বটে, কিন্তু ও আমাকে বেশি ভালোবাসে। মাথা নিচু করো, মাথা নিচু করো, ইরাকিরা যুদ্ধ হচ্ছে, মাথা নিচু করো। বলা না জামাই বাবা। যা, ইয়াকে প্লেনটা উড়ে গেল, শুনতে পাচ্ছ? সাইরেন বাজছে। যুদ্ধ শেষ। বাবা ভোলানাথ, নিবেদিতা কোথায়? পেছন পেছন আসছে সুটকেস নিয়ে, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। থাক মা, থাক থাক। আরে ঠিক আছে। এখানে নিবেদিতা, হঠাৎ এ সময় চলে এলি? কোনো দুঃসংবাদ? কি হলো, কিছু বলছিস না কেন? জামাই বাবা, তুমি কিছু বলো। বাবা, কি হয়েছে বাবা?
তোমার বাবা মার কিছু? না 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 না, মানে তুমি বলো না। তুমি বলো তোমার বাপ মায়ের গুণপনার কথা, আমার বলতে ঘেন্না করছে। বাবা ভোলানাথ, তুমি বলো তো বাবা, কি ব্যাপার? না মানে বলো বলো। ওই বাবা মা বলে দিয়েছে যে বিয়ের পর 20 বিঘে জমি দেবার কথা ছিল না, সেটা দানপত্রের ব্যবস্থা যদি। বৌমা, বৌমা তুমি এদেরকে নিয়ে ভেতরে যাও। যাও। দাদা, হ্যাঁ তুমি সব ব্যাপারে আমাকে বলো, কিন্তু এ ব্যাপারে তো। ভাই, ভাই আমাকে মাফ করে দে ভাই। সত্যি এই কটা কথা তোকে বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। তোর বৌদির জন্য আমাকে বারণ করেছে, দিব্যি দিয়েছে। শুধু 20 বিঘে জমি নয় রে ভাই, শুধু 20 বিঘে জমি নয়, বিয়ের মাত্র এই 6 মাসের মধ্যে ওরা আরো কত কি চেয়েছে আমার কাছে। আমি সেসব দেওয়ার চেষ্টাও করেছি আমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু ওই 20 বিঘে জমি তোর বৌদি কিছুতেই দেবে না। আর তাই ওরা অত্যাচার করে চলেছে ওর উপরে। ওকে আর কোনো মতেই ও বাড়িতে যেতে দেবো না আমরা। আমিও তাই ভাবছি রে, আমিও তাই ভাবছি। একদিকে ওর মা মানছে না, আর অন্যদিকে ওর শ্বশুর বাড়ি। এদিকে আমাদের ওই জামাইটিও হয়েছে একটি আস্ত পাঁঠা। ছেলেবেলা একটা অন্ধ কুটরিতে বন্ধ করে রাখতো ওর বাবা মা। সে কি? বিয়ের আগে এই ব্যাপারে কিছুই খবর নেয়নি বৌদি? না, সবই তো পরে একটু একটু করে জানতে পারা যাচ্ছে। দাদা, তখন যদি বৌদি শুধু বড় লোকের ছেলে বলে ওর সঙ্গে বিয়ে না দিত, তাহলে যদি আমাদের রহিমের সঙ্গে বিয়ে হতো, কত সুখে থাকতো বলো তো ওরা। অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম মনোরমাকে, কিন্তু কিছুতেই শুনলো না, কিছুতেই না। রহিম একে মুসলমান, তাই রামের বন্ধু। ভাই ভাই, আমার এক এক সময় ভয় হয়, কোন দিন হয়তো শুনবো যে আমাদের মেয়েটা হয় গলায় দড়ি দিয়েছে, আর নয়তো আগুনে পুড়ে মরেছে। না, অমন করে বলো না দাদা, আমরা তো এখনো মরে যাইনি। তাছাড়া সবার উপরে আছেন রাধা গোবিন্দ, তার উপরে ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাকু, না না, তুমি বুঝতে পারছো না নিবেদিতা। আমি যদি একা বাড়ি ফিরে যাই, তাহলে আমার মা বাবা দুজনে মিলে আবার আমাকে ওই অন্ধ কুচুরিতে বন্ধ করে রেখে দেবে। তুমি যদি ফিরে না যাও, তাহলে তোমাকেও ওরা ছেড়ে দেবে না। তুমি তো বলেছিলে 1 ঘন্টা তোমার বাবা মার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাবে। 24 ঘন্টা হয়ে গেল। তুমি কি পুরুষ? 6 মাস হয়ে গেল, তবু তোমাকে মানুষ করতে পারলাম না। তুমি ফিরে যাও, ওই অন্ধ কুচুরিতে বন্ধ থাকো, একটা নখদন্তহীন জানোয়ারের মতো। তোমার বাবা মাকে বলে দিও, আমার বাবা মা দাদা আমার বিয়ে দিয়েছিল তোমার সঙ্গে, তাদের কাছে কৃতদাস হিসেবে বিক্রি করেনি আমাকে। আমি জীবনে আর কোনোদিনও বাড়িতে ফিরে যাব না। কিন্তু নিবেদিতা, তুমি ফিরে না গেলে ওরা যে অত্যাচার করবে আমার উপর। তোমার একটা কথা বলবো? বলো। যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে স্বামী তার স্ত্রীর ওপর অত্যাচারের প্রতিবাদ করতে পারে না, মেরুদণ্ডহীন সেই স্বামী মেয়ে মানুষের চেয়ে অধম। তোমার উচিত গলায় দড়ি দিয়ে মরা। কিন্তু আমি যে তোমায় খুব ভালোবাসি নিবেদিতা। তোমার বাবা মার কাছে আমি পর। যাও দুধের শিশু, মায়ের আঁচলেতে ফিরে যাও। এই নারায়ণী, তাড়াতাড়ি ফোঁটা দে, নইলে বৌদি খেতে দেবে না। এই ও বললো ওকে আগে দিতে শুরু করলি? আগে দাদা, দাদা সবচেয়ে বড় না? হ্যাঁ, এদিকে আয়। আগে দাদা, তারপর আমি, তারপরেও। হ্যাঁ ঠিক আছে, দাদাকে দে আগে।
এই নে এনে এই টাকাটা কিন্তু আমরা 3 ভাইতে ভাগ করে দিলাম। হ্যাঁ যা এবার ওদের ফোটাতে যা যা। শোন সজল, আমরা 2 ভাই তো তেমন লেখাপড়া শিখতে পারলাম না। কি করে করবে বড়দা? ছোট ভাইকে তো মস্ত বড় ইঞ্জিনিয়ার করতে গিয়েই ফতুর হয়ে গেলে। এই ওসব কথা রাখ, দেখিস দাদার স্বপ্ন যেন সফল হয়। হ্যাঁ, তুই পাশ করে গ্রামে ফিরে আসিস। এখানে জলের অভাব, সবাই বড় কষ্ট পায়। তুই ইঞ্জিনিয়ার হলে আমার সোনার গ্রাম আবার ফলে ফুলে ভরে উঠবে। কাল ভোরে ছেলেটা চলে যাবে, ওকে এবার শুতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল রে, শুয়ে পড়ে যাক। চল। হ্যাঁ চল। শোন, শহরে যাচ্ছিস, সাবধানে থাকবি, আর চিঠিপত্র দিস বাবা মাঝে মাঝে, শরীর দেখিস। শোন, টাকা পয়সার অসুবিধা হলে আমায় লিখবি, কেমন? বারে, টাকা কি কম দিয়েছো? অসুবিধা হবে কেন? বলিহারি ভাই অমলকে। হ্যাঁ, তা যা বলেছো ভাই। দুটো সৎ ভাই, একটা সৎ বোন, কে বলবে যেন বুকে আগলে রেখেছে। চল বাবা, তাড়াতাড়ি পা চালা, ট্রেনের সময় হয়ে গেছে। আয় আয় বাবা আয়। কি হলো, থামলি কেন? দাদা, স্টেশন তো কাছেই, আমি ঠিক চলে যাব। তোমরা কত দূর এগোবে? আসি। হ্যাঁ থাক, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। ভাই দুটো তেমনি, দাদা বলতে অজ্ঞান। যা বলেছো ভাই। সারাদিন তো তোর মুখে খালি দাদা দাদাই শুনছি। আমার দাদার মতো একটা দাদাও তোরা দেখতে পাবি না, বুঝলি? মাই দাদা ইজ গ্রেট। কি করে বুঝবো ভাই? সেই গ্রেট ম্যানকে দেখাতেও তো একবার তোর গায়েও নিয়ে গেলি না। আরে যাবো যাবো, পরীক্ষাটা শেষ হলেই তোকে নিয়ে যাব। এখন যদি যাই না, তাহলে দাদার মাথা গরম হয়ে যাবে, বলবে পড়াশোনা ছেড়ে বেড়াতে এসছো। হ্যাঁ জানিস, আমরা পিটোপিটি ভাই বোন, কিন্তু দাদা আমাদের কোনোদিন বুঝতেই দেননি যে আমরা সৎ ভাই। বুকে করে আগলে রেখেছেন। অন্য কেউ হলে একে সৎ ভাই, তারপর আবার নাবালক, সমস্ত সম্পত্তি গাপ করে একদম পথে বসিয়ে দিত। ঠিক বলেছিস, দু একবার দেখেছি তো, অত বড় লোক দেখলে বোঝাই যায় না। এক্স্যাক্টলি, যেমন আমার দাদা, তেমনি আমার মেজদা। অমন করে ছুটছো কেন? আরে একা সারা গ্রামটাকে একদিনে নেমন্তন্ন করা যায়? ও না না, কাল সকালে আমার বাড়িতে ভোজ, এসো কিন্তু। হ্যাঁ, আরে ভোজটা কিসের বলবে তো? হ্যাঁ, আরে আমার মেজো ভাই কবিয়ালটাকে হারিয়ে দিয়েছে না, গ্রামের মুখ রেখেছে। আমার মেজো ভাই, বুঝলে, কমল। ভাই বলতে পাগল। আরে যা বলেছো। চলো চলো চলো। গাঁ শুদ্ধ লোককে খেতে বলে এলে, হ্যাঁ, অভাবের সংসার সামাল দিতে পারবে? দেখো, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আমার ভাই সারা গাঁয়ের মুখ রেখেছে। আমি বড় দাদা, আমি চুপ করে বসে থাকবো আর গাঁয়ের লোক ভোজ দেবে? সে কথা বলছি না, তোমার অবস্থার দিকে তাকিয়েই বলছি। তাছাড়া সজলের লেখাপড়া এখনো শেষ হয়নি। আরে সে আর কদিন, সজল ইঞ্জিনিয়ার হয়ে এলে এই সংসারে আর কোনো অভাব থাকবে না। তখন আমি সপ্তাহে একবার করে ভোজ দেবো। শুনুন, এই যে শুনুন,
আমাকে বলছেন? আপনি ছাড়া আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকেই বলছি। আমার বাবা একবার আপনাকে দেখতে চেয়েছেন। আমাকে? না মানে উনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। আমাদের বাড়ি গেলেই বাবার সাথে পরিচয় হবে। আর তাছাড়া আমি আপনার পরিচয় দিয়েছি যে আপনি একজন ভালো ছাত্র এবং দেখতেও খুব হ্যান্ডসাম। না মানে হঠাৎ আপনাদের বাড়িতে আমাকে আমন্ত্রণের কারণটা জানতে পারি? না, পারেন না, কারণ আপনি একজন ভদ্রলোক আর আমার বাবাও একজন ভদ্র মানুষ। উনি আপনাকে ডেকেছেন। যাওয়া না যাওয়া আপনার ইচ্ছে। শুধু আপনার বাবার ইচ্ছে না আপনারও ইচ্ছে? জানি না। সজল, ইঞ্জিনিয়ার হয়ে কি করবে ঠিক করেছো? দাদার তো ইচ্ছে আমি দেশে গিয়ে কাজ করি, এই ধরো সেচ ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা, এই আর কি। তোমার দাদাই সব করাবেন? হ্যাঁ, গ্রামের মানুষ এত টাকা পাবে কোথায়, দাদাই সব করাবেন। তার মানে দেশেই পাকাপাকি ভাবে থাকবে? তুমি কি বললো? আমি তো কোনোদিনও গ্রামই দেখিনি। শহরের ইটকাটের মধ্যে কি আর সত্যিকারের মানুষ থাকে? বিয়ের পর তোমাদের দেশের বাড়িতে গিয়েই থাকবো, মাটির মানুষদের সঙ্গে থেকে বুক ভরে নিঃশ্বাস নেব। তোমার কষ্ট হবে না এই প্রাসাদ ছেড়ে থাকতে? তোমাদের বাড়িও তো প্রাসাদ। হ্যাঁ তা ঠিক, ওই কলকাতা শহরের মতো ইলেকট্রিসিটি আছে, তবে গাড়ি ঘোড়া সেরকম নেই। তা না থাক, আমি ওখানে গিয়েই থাকবো। টাকাটা রাখো, কাল সকালে কমলকে দিও, ডাকে সজলকে পাঠাবে। এই সামান্য কটা টাকা সজলের 1 মাস চলবে? না চলে আবার পাঠাবো, হাতে যা এসেছিল তাই দিলাম। আচ্ছা। আমি গরিব শ্রীকান্ত বাবু, স্বীকার করতে লজ্জা নেই, তবে নারায়ণী আমাদের 3 ভাইয়ের নয়নের মণি, ওর বিয়েতে আমরা যথাসাধ্য খরচ নিশ্চয়ই করব। তাছাড়া আমাদের বোনকে যখন আপনাদের পছন্দ হয়েছে। পছন্দের কথা বলছেন, সে তো অনেক মেয়েকেই পছন্দ হয়, কিন্তু কি জানেন, আসল ব্যাপারটা সামনে এলে সব কিছু কেঁচে যায়। যাকে এখন আমাদের দাবির ব্যাপারটা আমরা বলি শুনুন। আপনারা আপনাদের মেয়েকে হাতে কানে গলায় সোনা দিয়ে সাজিয়ে দেবেন। এছাড়া আমার ছেলেকে ঘড়ি আংটি বোতাম এ তো দিতেই হবে। ছেলের বিয়ে বুঝলেন না, ঘর থেকে তো আর টাকা খরচা করতে পারি না, নগদ 25,000 টাকা দিতে হবে। এবার আপনারা একটু ভেবে দেখুন, যদি সব ব্যাপারে আপনারা রাজি থাকেন তাহলে মাসখানেক পরে ওই একটা ভালো দিন দেখে আপনাদের বোনের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেবো।